গোধূলি বেলায় আর বাড়িতে বসে থাকা গেল না। বৈঠকখানা থেকে বেরিয়ে দেখি নীলরতনবাবু বেরিয়েছেন কোথাও যাবে বলে। বললাম, নীলুবাবু যাবেন নাকি কোথাও? নীলুবাবু একটু ইতস্তত হয়ে বলল, হ্যাঁ যাব, তবে আপনি কোথায় বেরোলেন? তৎক্ষণাৎ আমাকেও জিজ্ঞাসা করল। আমি বললাম, বেশি দূর না, এই গোধূলির লগ্নে একটু আনন্দ নিতে। আপনি যাবেন? খুব মজা হবে। না, আজ যাওয়া হবে না, আপনি যান। আজ একটি কুটুম্ব বাড়ি যাব। নীলরতনবাবু আরও গুটিগত কথা বলে চলে গেলেন। আমি গায়ে একটা হালকা সুতির জামা পরে হাঁটতে হাঁটতে গ্রামের শেষের দিকে এলাম। শেষের প্রান্তে সবুজ ক্ষেতের মনোরম দৃশ্য। একটু দূরেই নদী, নদীতে বালির বড় চর। চর থেকে দাঁড়িয়ে দিগন্তের ওই গোধূলি লগ্নের বেশ মজাটা নেওয়া যায়। আমি সেই দিকেই চললাম। কিছুটা গিয়ে একটি চর আছে, সেখানেই বসলাম। দূরে দেখলাম ধোঁয়া উঠছে। আমি ঠিক অন্যরকম ভাবছিলাম, কিন্তু তখনই 2 থেকে 3 বার বল হরি হরি বল দিতে শুনলাম। নিজেই বিড়বিড় করে বললাম, মনে হয় নরেনবাবু স্বর্গারোহণ করলেন। লোকটি খুবই ভালো ছিলেন, তবে ছেলেটি নাকি তাকে ছাড়িয়া বিদেশে চলিয়া গেছেন। অফিসের নানা রকম কাজের চাপে তিনি নাকি তার পরম পূজনীয় পিতশ্রীর একবার খবর নিতেও সময় পান না। বহুদিন আগে নরেনবাবুর সাথে আমার একবার আলাপ হয়েছিল। লোকটি খুব দুঃখের সহিত বলেছিল, ছেলেটাও ছেড়ে চলে গেল, আর মেয়েটার বিয়ে দিতে পারছি না। অনেক চেষ্টা করলাম, সে মানতে চাইছে না। সে নাকি বাকি জীবনটা পড়াশোনার মধ্যে কাটিয়ে দিতে চায়। নরেনবাবুর পুরনো কথাগুলি ভাবছি এমন সময় হালকা কান্নার শব্দ পেয়ে পিছন ফিরে তাকালাম। দেখি এক সুন্দরী যুবতী এলোমেলো চুল আর আলখোল্লা পোশাকে হাঁটু মুড়ি দিয়ে বসে কাঁদছে। আমার থেকে একটু দূরে বলেই কান্নার আওয়াজটা হালকা আসছিল। কান্না আমার অনুভবটা বিচিত্র করে দেয়। নিজেকে সামনে রাখতে পারি না। তবু মেয়ে মানুষ তো, অন্য কিছু ভাবতে পারে, তাই সাহস থাকলেও এগুতে পারিনি। আমি ইতস্তত করছি কাছে যাব কি না। গিয়ে হয়তো সান্ত্বনা দিলে কিছুটা মন ভালো হবে ও পরিচয়টাও করা যাবে। কেন মহিলাটি কান্নাকাটি করছে? ইতস্তত করতে করতে চর থেকে নেমে গেলাম মেয়েটির কাছে। কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মেয়েটি বোধহয় আমাকে লক্ষ্য করেনি। আমি বললাম, এই যে, আপনি কান্নাকাটি করছেন কেন? মহিলাটি আমার দিকে তাকিয়ে হকচকিয়ে গেল। উঠে যাবার পরিকল্পনা করছিলেন, কিন্তু আমি থামিয়ে দিয়ে বললাম, আপনার ভয় নেই, আমি ওই চরটাতে বসেছিলাম, আপনার কান্না শুনে এখানে এলাম। আমি আবার বললাম, আপনি কাঁদছেন কেন? মেয়েটি কাঁদো কাঁদো স্বরে বলল, বাবা মারা গেছে। আমি বললাম, আপনার বাবা কি নরেনবাবু? মেয়েটি আমার মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। মেয়েটি মাথাটা নামিয়ে নিশ্চুপ হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি মেয়েটির মনের অবস্থা কিছুটা হালকা করার জন্য বলতে শুরু করলাম, নরেনবাবুর সাথে আমার একবার আলাপ হয়েছিল। উনি আপনার কথা বলেছিলেন। ও আপনার কাজ করে দেবার জন্য খুব কাকুতি মিনতিও করেছিলেন। উনি খুব ভালো ব্যক্তি ছিলেন। কথা বলতে বলতে অন্ধকার ঘনিয়ে এলো। এখানে আমার একটা খুব অবাক লাগছিল, মেয়েটি কোনো রকম আত্মীয় স্বজন ছিল না বললেই চলে। একজন মধ্যবয়স্কা ছিলেন সঙ্গে। আমি বললাম, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। নরেনবাবুর মেয়ে উঠে দাঁড়ালো এবং হাঁটতে শুরু করলো। কর্তব্য বিশেষ আমি পিছু পিছু হাঁটতে লাগলাম। খানিকটা যাবার পর আমি বললাম, আপনার নামটা জানা হলো না? মেয়েটি জড়িত গলায় বলল, প্রমীলা। আমি মনে মনে বেশ উৎফুল্লিত হচ্ছিলাম। কিছুক্ষণ ভেবে আমি বললাম, আমি রক্তিম। লোকে সংক্ষেপে একটা অন্য নামেও ডাকে অনন্ত। নিশ্চুপভাবেই আমরা কিছুটা গেলাম এইরকমই। তবে আমি আর কিছু বলার কথা ভাবতে পারলাম না, কারণ মেয়েটি খুবই চিন্তিত ছিল। হাঁটতে হাঁটতে আমার বাড়ির কাছে এলাম। প্রমীলা বলল, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, তবে সব সময় ও সব দিন না, মাঝে মাঝে। প্রমীলা বাড়িতে ঢোকার আগেই কান্না শুরু করে দিল। আমি আর ভেতরে না ঢুকে আমার বাড়ির দিকে রওনা দিলাম। ফিরে আসার পথে নানা কথা ভাবতে লাগলাম।
শুধু এটা ভাবতে লাগলাম যে প্রমীলার সাথে হয়তো পরিচয়টা ভালো করে হলো না, সেই রকম কোনো কথাই তো হলো না। আর যদিও আর একটুখানি কথা হতো তাহলে বেশ ভালো লাগতো। বাড়িতে ফিরে এসে ডায়েরিটা নিয়ে বসলাম। প্রমীলার সাথে সমস্ত আলাপটা যত্ন করে তুলে রাখলাম। কেন জানি না ওই দিনের আলাপটা আমার বেশ মনে প্রভাব ফেলেছিল। পরের কদিন আর বালির চরের আনন্দ উপভোগ করতে যাওয়া হয়নি, কেননা আমাকে অফিসের কাজের জন্য কলকাতাতে কদিন কাটাতে হয়েছিল। কলকাতা থেকে ফিরে আসতে আমার প্রায় 3 মাস সময় লেগে গিয়েছিল। যখন ফিরেছি তখন বর্ষা পড়ে গেছে। আশা করি নদীতে বেশ বন্যা এসেছে, চর আর দেখতে পাওয়া যাবে না। নানা কথা ভাবতে ভাবতে কখন যে চোখ বন্ধ হয়েছে বুঝতে পারিনি। যখন উঠলাম তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মনটা বেশ খারাপ হয়ে গেল, কেননা ওই দিন বিকালে আর বেড়াতে যাওয়াটা হলো না। কিছুক্ষণ এইভাবেই কাটলো। রাত্রে ডায়েরিটা নিয়ে বসলাম। কলকাতার মদনবাবুর রোমহর্ষক গোয়েন্দার কাহিনীটির কিছুটা লিখলাম, কিন্তু বেশ ভালো লাগছিল না। কিছু যেন অজানা আশায় মনটা উত্তাল হয়ে উঠল। বাড়িতে বাহিরে এসে কিছুক্ষণ পায়চারি করতে লাগলাম। আকাশের অবস্থা খারাপের জন্য আমার কদিন আর নদীর দিকে বেড়াতে যাওয়া হয় না। বিভিন্ন রকম কাজের চাপেও আবহাওয়ার গোলমালের জন্য এইভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সকালে শ্রীকান্ত সমগ্রের কয়েকটা পাতা উল্টেছি, এমন সময় একটি মেয়ের গলা শুনে আমি অন্যমনস্ক হয়ে পড়লাম। অনন্তবাবু, ভেতরে আসবো? কে? আমি অন্যমনস্কভাবেই বললাম। হালকা গলায় উত্তর এলো, প্রমীলা। ও আসুন আসুন। চেয়ারটা সামনের দিকে বাড়িয়ে দিলাম। আমি তো অনেকটাই চমকেই গিয়েছিলাম। মনে মনে নিজেকেই বলছিলাম, প্রমীলা এখন এখানে, ইত্যাদি ইত্যাদি। আপনি ভালো আছেন তো? প্রথমে প্রমীলা জিজ্ঞাসা করল। হ্যাঁ, ভালো আছি। আপনি? খুব একটা ভালো নেই, প্রমীলা ক্ষীণ গলায় উত্তর দিল। আমি চেয়ার ছেড়ে উঠলাম ও বললাম, আপনি বসুন, আমি আসছি। আমি রান্নাঘরে গেলাম টিফিনের বন্দোবস্ত করতে। টিফিনের জোগাড় হলো না, কফি বানাতে লাগলাম। রান্নাঘর থেকেই ঈষৎ লক্ষ্য হলো প্রমীলা আমার বাড়িটা ও বইপত্রগুলো খুব মন দিয়ে দেখছে। কিছুক্ষণ পরে 2 কাপ কফি নিয়ে এলাম। প্রমীলার দিকে 1 কাপ বাড়িয়ে দিলাম। এই নিন। প্রমীলা যত্ন করে কফিটা তুলে নিল। আমি কাপটা হাতে নিয়ে বললাম, বলুন, কি মনে করে হঠাৎ? আপনার সাথে তো সেদিন পরিচয়টা ভালো করে হলোই না। প্রমীলা বলল, দেখুন, আপনার কাছে আমার একটি ছোট সমস্যা নিয়ে এসেছি। যদি আপনি সমাধান করে দেন তাহলে খুবই উপকৃত হতাম। বলুন। বাবা মারা যাবার পর আমি অনেকটাই হতাশ হয়ে গেছি। আমার পড়াশোনার অনেকটাই ক্ষতি হয়ে গেছে। মা সবসময় কেমন যেন ঝিমতে থাকেন। দাদা কোনো রকম দেখভাল করেন না আমাদের। মা আমাকে পড়াশোনা ছাড়তে বলছে আর বাড়ির রোজগারের হাল ধরতে বলছে। এই পরিস্থিতিতে আমি পড়াশোনা বন্ধ করতে চাই না। এই পরিস্থিতিতে আমি যে কী করি তা ঠিক বুঝতে পারছি না। আপনি কিছু যদি একটু যুক্তি দেন, আমার কি করা উচিত? কথাগুলো বলে কেমন যেন গভীর চিন্তায় মুখটা নামিয়ে চুপ করে রইল প্রমীলা। আমি কথাটাকে একটু ঘুরিয়ে দিলাম। বললাম, আচ্ছা, আপনি সেদিনের পর কি আর নদীর দিকে আসেননি? প্রমীলা মাথাটি তুলে বলল, অনেকবার এসেছি আপনার পরিচয় নেব বলে, কিন্তু আপনি তো আর আসেননি। অনেকের কাছে খোঁজও নিয়েছি, পরে জানলাম আপনি বাড়িতে নেই, কোথাও বাইরে গেছেন। আমি বললাম, আপনি খবর কি করে পেলেন যে আমি এখন বাড়িতে আছি? না, খবর পাইনি, খোঁজ করে এলাম, দেখা না হলে ঘুরে যেতাম। প্রমীলা বলল। আমি তখন প্রমীলার থেকে চোখ ফেরাতে পারছি না। আজ হয়তো অন্য দিনের চেয়ে আরও বেশি সুন্দর লাগছে মহিলাটিকে। জীবন হলো একটি যুদ্ধক্ষেত্র। এখন সেখানে আপনি এক যোদ্ধা, আর পৃথিবীর বাকি সব লোক আপনার প্রতিদ্বন্দ্বী। আপনাকে লড়াই করতে হবে না, না হলে আপনি মারা যাবেন। বুঝতে পারছেন প্রমীলা দেবী আমি কি বলতে চাইছি? প্রমীলা ঘাড় নেড়ে উত্তর দিল। আমাদের কথা আর গল্প হতে হতে প্রায় দুপুর গড়িয়ে এলো। কিছুটা হলেও আজ আমার নিঃসঙ্গতা একটু যে কম তাতে কোনো সন্দেহ নেই। তাহলে কি আমার পড়াশোনার এখানেই সমাপ্তি করতে হবে? প্রমীলা দুঃখের সহিত বলল। আমি বললাম, না, তা কেন? বললাম তো আপনাকে লড়াই করতে হবে।
কথাগুলো শেষ হতে না হতেই ঘড়িটা ঢং ঢং করে দুপুরের 1টার বিরতির কথা জানিয়ে দিল। প্রমীলা ঘড়ির দিকে তাকিয়ে বলল, আজ উঠি। কথা হতে হতে দুপুর গড়িয়ে এলো বুঝতে পারিনি। বাড়িতে মা একা আছে। কথাগুলি বলে ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। আমিও উঠে দাঁড়ালাম ও বললাম, আজ দুপুরটা আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যাবেন নাকি? না হয় আর সামান্য সময় লাগবে। না না অনন্তবাবু, তা বলবেন না। বাড়িতে মা একা, আমি না গেলে আবার খাওয়া দাওয়া করবে না। আমি জোর করে আর কিছু বলতে পারলাম না। সময় বের করে আবার আসবেন বলে সম্বোধন করলাম ও সঙ্গে কিছুটা যাবার মনস্থির করলাম। প্রমীলাও তৎক্ষণাৎ বলে উঠল, যদি একবার আমাদের বাড়ি যান তাহলে খুবই খুশি হব। আমি বললাম, হ্যাঁ, আমি অবশ্যই একদিন সময় করে আপনাদের বাড়িতে যাব। ওখানের লোকের আবার কোনো আপত্তি থাকবে না তো? কেন? প্রমীলা কৌতূহলী হয়ে চেয়ে রইল আমার দিকে। আমি কথাটার আর কোনো উত্তর দিলাম না, একটু হাসলাম মাত্র। প্রমীলা উত্তরে বলল, আপনার সে ব্যাপারে কোনো চিন্তা নেই। প্রমীলাকে কিছুটা এগিয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে নিজের টুকিটাকি কাজ করতে করতে শুধু এই কথাটাই ভাবতে লাগলাম যে গ্রামে এত লোক থাকতে প্রমীলা কেন আমার কাছে পরামর্শ নিতে এলো? তবে কি ও আমার কাছে পড়াশোনার জন্য টাকা সাহায্য চাইতে এসেছিল? বিবেকে লেগেছে হয়তো সরাসরি বলতে, তাই মাথা নামিয়ে বসেছিল। তাছাড়া এত সুন্দর একজন এবং শিক্ষিত ভদ্রমহিলার কোনো পাত্র জুটে নেই বা কেন? মনে একটা আলোড়ন শুরু হয়ে গেল। যাই হোক, সেদিন আর বিকালে নিজের অফিসের কিছু কাজের জন্য বিকালে ঘুরতে যাওয়া হলো না। রাত্রে ডায়েরি নিয়ে বসে প্রমীলার সহিত সমস্ত কথোপকথনগুলি তুলে রাখলাম। রাত্রে আর ঘুম আসতে চাইছিল না কেন কি জানি। বারবার মনে একটা প্রশ্ন আসতে লাগলো, তাহলে কি আমি প্রমীলার সৌন্দর্যের প্রেমে পড়ে গেলাম? বারবার ধরে প্রমীলার রূপ, চোখ আর পোশাক আশাকের বর্ণনা দিতে লাগলাম ডায়েরিটাতে। নানা রকম ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তাও নিজে জানি না। পরের দিন সকালে যখন উঠলাম তখন সকালটা অন্য দিনের থেকে বেশ আলাদা আলাদা লাগছিল। আকাশ চিরে সূর্য উঠেছিল, ঘাসের আগে জলকানা ঠিক যেন মুক্তোর প্রতিচ্ছবি মনে হচ্ছিল। সব থেকে মজার জিনিস, বাতাসে দারুণ একটা গন্ধ ভাসছিল। ফোনের ঘণ্টিটা বেজে উঠল। অফিসের থেকে ফোনটি তুলে বুঝলাম অফিসে ফিরতে হবে। সকালে প্রাতরাশ সেরে অফিসের দিকে রওনা হলাম। অফিসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর 2টো হয়ে গেল। অফিসে গিয়ে জানতে পারলাম আমাকে কলকাতা থেকে 2-1 দিনের মধ্যে বাইরে পাঠানো হবে এবং বেশ কিছুদিন ওখানেই কাটাতে হবে। পরের দিন জানতে পারলাম জিরো ভ্যালিতে যেতে হবে। কোম্পানি নাকি ওখানের হাতে তৈরি জিনিসপত্রের উপর কিছু গবেষণা করতে চাইছে। সেদিন অফিসের প্রধানের সঙ্গে থাকার জায়গার ব্যাপারে আলোচনাটা সেরে নিয়েছিলাম। আমি নিজেই ঠিক করেছিলাম যে দিন কতেক ফরেস্ট গেস্ট হিসাবে ওখানকার গেস্ট হাউসে থাকবো ও তারপর না হয় সুন্দর কোনো এক গ্রামে থাকার ব্যবস্থা করে নেবে। সেদিন ভোর 4টার ট্রেন ধরে জিরো ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে নেমে গেস্ট হাউসে পৌঁছাতে প্রায় 9টা বেজে গেল। ধীরেন্দ্রবাবু ওই গেস্ট হাউসের সুপারিনটেন্ডেন্ট। উনি স্বাগত জানালেন এবং দেরি না করে খাবারও ব্যবস্থা করে দিলেন। চারিদিকটা ঘুরিয়ে দেখাতে লাগলেন। সেদিন রাতে ধীরেনবাবু আমার জন্য গেস্ট হাউসেই ছিলেন। অনেক গল্প করলাম, পরিবেশ কেমন, এখানকার মানুষজন কেমন ও দেখার কি কি জায়গা আছে ইত্যাদি ইত্যাদি। আমাদের কথা বলতে বলতে প্রায় রাত্রি 12টা বেজে গেল। রাত্রির ডিনার সেরে বিছানায় গেলাম। সেদিন আমার মনটা বেশ ভালো লাগছিল না। সকাল থেকেই প্রমীলার কথা বেশ মনে পড়ছিল। বিকালে গেস্ট হাউসের উত্তর পশ্চিম কোণে শিউলি ফুলের বাগান, প্রাপ্তবয়স্ক দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখে প্রমীলার অনুপস্থিতি ও কথা না বলতে পাওয়ার অভাবটা খুব গভীরভাবে অন্তর থেকে অনুভব করছিলাম। ঘুম আসছিল না, অনেক কথাই ভাবছিলাম। কি মনে হলো, ব্যাগ থেকে নোটবুকটা বের করে প্রমীলা দেবীকে একটি পত্র লেখার সিদ্ধান্ত নিলাম। প্রিয় প্রমীলা দেবী, আপনি কেমন আছেন? আশা করি আপনি ও আপনার মা ভালো আছেন। আপনি দেখা করে চলে যাবার পর আপনার কথা আমি অনেকক্ষণ ভেবেছিলাম। পরের দিনই আমাকে অফিসের কাজের জন্য রওনা দিতে হয়েছিল কলকাতায়। আপনার সাথে দেখা করা বা কথা বলার সময় হয়ে ওঠেনি। আপনার পড়াশোনা ও রিসার্চ করার ব্যাপারটা কতদূর এগুলো তা জানার জন্য আমি বেশ কৌতূহলী। অফিস থেকে আমাকে এখন
জিরো ভ্যালিতে পাঠানো হয়েছে। জিরো ভ্যালি এখনও দেখা হয়নি ঘুরে। ধীরেনবাবু জায়গাটি সম্বন্ধে অনেক কিছু বলেছেন। খুব সুন্দর জায়গা, যা দেখলে নাকি মন জুড়িয়ে যাবে। আমার বাড়িতে ফিরতে বেশ কয়েকদিন সময় লাগবে। ততদিন হয়তো আপনার সহিত দেখা করিতে পারবো না। এরপর বাড়িতে গিয়ে আপনাদের বাড়ি যাব। আপনার রিসার্চের জন্য যাবতীয় খরচার ভার আমি নেব বলে ভেবেছি। আশা করি আপনি এতে বেশ খুশি হবেন। নদীর খবরটা জানাবেন। জল কমে নদীর চর বেরিয়েছে কিনা তাও জানাবেন। ইতি রক্তিম সিংহ রায়। পত্রটি লিখে লাল খামে ভরলাম ও প্রমীলা দেবীর ঠিকানাতে পোস্টের সব ব্যবস্থা করে রাখলাম। সকালে ধীরেনবাবুর যে কর্মচারীটি আছে তার হাতে 100 টাকার একটি নোট দিয়ে বললাম, তুমি এটি পোস্ট করে দিও। লোকটি টাকা পেয়ে খুব খুশি হলো ও হাসতে হাসতে চলে গেল। বীরেনবাবুকে একটি লিস্ট দিয়ে বললাম, বীরেনবাবু, এই সমস্ত জায়গাগুলিতে আমার কাজ আছে। আপনি একটি ভালো জায়গা দেখে আমার থাকার ও কাজ করার সুব্যবস্থা করে দিন। বীরেনবাবু সমস্ত জায়গাগুলি ভালোভাবে দেখে বোলিংয়ে থাকার বললেন। জায়গাটি নাকি খুব সুন্দর এবং ওখান থেকে আমার কাজের খুব সুবিধা হবে। সেদিন আমি গেস্ট হাউস থেকে বীরেনবাবুর বাড়িতেই উঠেছিলাম। বীরেনবাবুর স্ত্রী খুব আত্মীয়তা পরায়ণ মহিলা ছিলেন। চন্দনা দেবরায় বীরেনবাবুর স্ত্রী, যেন মাটির মানুষ। উনি নাকি বাংলাদেশের মেয়ে ছিলেন। বাংলাদেশ থেকে হিন্দুদের যখন বের করে দেওয়া হচ্ছিল তখন চন্দনা ও তার পরিবার চলে আসে জিরো ভ্যালিতে। পরের দিন সকালে আমি বলেঙ্গের উদ্দেশ্যে রওনা হলাম। জিরো ভ্যালি থেকে বলেং প্রায় 420 কিলোমিটার মতো দূরে। আসামের রাস্তা ধরে যেতে হয়। বাসে যেতে যেতে নতুন জায়গায় যাওয়ার আনন্দটা বেশ অনুভব করতে লাগলাম। বলেঙ্গে পৌঁছাতে আমার প্রায় বিকেল হয়ে গেল। আমি থাকার জায়গা একটা জোগাড় করে নিলাম। ওখানের লোকগুলি খুব ভালো, সেজন্য বোধহয় আমার থাকার জায়গা খুঁজতে কোনো অসুবিধা হলো না। জারবাম টুকি নামের এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হয়েছিল। লোকটি বেশ মিশুকে। সেদিন তার বাড়িতেই ছিলাম। লোকটির পারিবারিক সমস্যাগুলি পরিস্থিতির সহিত পরিলক্ষিত হচ্ছিল, তাই ভাবলাম যদি কিছুটা সাহায্য করা যায়। আমি সেদিন ডিনারের সময় টুকিবাবুকে বললাম, টুকিবাবু, আপনার যদি আপত্তি না থাকে তাহলে একটা কথা বলি। টুকিবাবু একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ বলুন বাবু বলুন। আমি বললাম, আমার এখানে কাজের জন্য প্রায় 2 মাসের মতো থাকতে হবে। যদি আপনারা আমাকে আপনাদের এই ছোট্ট ঘরে একটু আশ্রয় দেন তাহলে খুব উপকার হয়। টুকিবাবু একটু ইতস্তত করে স্ত্রীর দিকে তাকিয়ে কি বলবে না বলবে ভেবে বলল, আমরা কীরকম গরিব বুঝতেই তো পারছেন। আপনাকে যদি থাকতে দিই তাহলে আমাদের খাওয়া দাওয়া দেবার সমস্যা হবে। তাই যে আপনাকে কি বলবো ঠিক করতে পারছি না। আমি পুনরায় বললাম, আপনাদের কোনো চিন্তা নেই, আমি তো তার জন্য আপনাদের টাকা দেব ও আপনাকেও কাজ দেব। টুকিবাবুর মুখে একটি খুশির আভাস দেখলাম। বেশ ভালো লাগলো। টুকিবাবুর ঘরোয়া অবস্থা খুব একটা ভালো নয়। পাহাড় কেটে চাষবাস আর হ্যান্ডিক্রাফট বানিয়ে যা জোগাড় হয় তাতেই তাদের সংসারটা স্বাচ্ছন্দ্যে না হলেও কোনো রকম কেটে যায়। সেদিন আর কাজে যাওয়া হলো না। গ্রামটি ঘুরে দেখলাম, বেশ সুন্দর গ্রাম। সামনেই ব্রহ্মপুত্র নদী। পরিবেশ আর মনের মিলনের এক চরম পরিস্থিতির উদ্ভাবন হয়েছে। মনে হবে আর বাড়ি ফিরে আসবো না। নদীর তীর জলে নেমে আনন্দ স্নান করা, বেশ মজা করলাম সেদিন। সন্ধ্যার আগে বাড়ি ফিরলাম। টিফিন সেরে ডায়েরিটা নিয়ে বসলাম। নদীতে যাবার সময় প্রমীলার কথা খুব মনে পড়ছিল। এই সুন্দর পরিবেশে যদি এখানে থাকতো তাহলে প্রমীলার সমস্যা সমাধান না হলেও মনটা বেশ সুন্দর এক আবহাওয়ায় গড়ে নিত। চিঠির উত্তর এখনো আসেনি। অসীম আগ্রহে অপেক্ষা করছে চিঠির উত্তরের জন্য। ওই দিন কলম আর ডায়েরিটা বেশ প্রমীলার রূপ আর সামান্য কিছু গুণ ও মিষ্টি কথাবার্তার প্রশংসার পঞ্চমুখ হয়ে উঠেছিল। ডায়েরির পাতাটা সবচেয়ে সেরা হয়ে উঠেছিল বর্ণনায়। ডায়েরিটা লেখা হয়ে যায়, আমার বর্তমান ঠিকানাটা অফিসে একটা ফ্যাক্স করে দিলাম। 4 দিন প্রায় কাজ নানা রকমভাবে কেটে গেল এই কাজের মধ্যেই। অরুণাচল প্রদেশে যে দ্বিতীয় স্বর্গ তা এখানে না আসলে কেউ বুঝতেই পারবে না। আর এখানের মানুষজন যাদের তুলনা নেই,
কঠোর পরিশ্রমী ও অপূর্ব মেলবন্ধনের মধ্যেই স্বর্গের আনন্দ উপভোগ করে। সেদিন 17 সেপ্টেম্বর দুপুরে লাঞ্চ করছি, অফিস থেকে ফোন এলো। বিভূতিবাবু ফোনে কথা বললেন, আমার একটি পত্র এসেছে। পত্রটি আমি ব্যাকুল চিত্তে লিখিয়াছি। সঠিক ব্যক্তি যেন এটি খুলিয়া দেখে, অন্যথায় আমি খুবই কষ্ট পাব। পত্রটির উত্তর 1 মাসের মধ্যেও দিলে চলবে। নমস্কার। গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না। তাহলে আমি পরবর্তী গল্পগুলো অনেক উৎসাহ নিয়ে আপনাদেরকে পাঠ করে শোনাতে পারবো। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য। গল্প পাঠে আমি প্রিয়া।